আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে আজ নির্বাচন। স্বাধীনতার পর প্রথম এই পদে নির্বাচন হতে চলেছে। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী জোটের প্রার্থী কে সুরেশ। রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা। রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেডি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। বিডব্লিউএফ ইউএস ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা ও সাই প্রতীককে আয়ারল্যান্ডের জুটিকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ কে হতে চলেছেন তা আজ নির্ধারিত হবে। স্বাধীনতার পর এই প্রথম এই পদে নির্বাচন হতে চলেছে। গতবারের লোকসভার অধ্যক্ষ প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা এবারেও অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোট 8 বারের সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। এর আগে গতকাল ওম বিড়লাকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার জন্য সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ আলোচনা হয়, কিন্তু তারা কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সর্বসম্মতভাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়া উচিত। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত অধ্যক্ষ পদের জন্য কোনো নির্বাচন হয়নি। কংগ্রেস উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দেওয়ার দাবি জানিয়েছে। অধ্যক্ষ কোনো দলীয় পদ নয়, তাই এই পদে নির্বাচন হওয়া উচিত নয়। বিরোধী জোটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জি জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ ও জেপি নাড্ডা এ ব্যাপারে কংগ্রেসের কেসি বেণুগোপাল এবং ডিএমকে টি.আর. বালুর সঙ্গে আলোচনা করেন, কিন্তু বিরোধী পক্ষ ওম বিড়লাকে সমর্থনের আগে উপাধ্যক্ষ পদে তাদের প্রার্থী দাঁড় করানো ও প্রার্থীর নাম প্রকাশ করার জন্য বারংবার চাপ সৃষ্টি করছিল। শ্রী গোয়েল বলেন, উপাধ্যক্ষ পদে প্রার্থীর নাম নির্বাচনের সময় স্থির করা হবে এমন কথা বিরোধীদের জানানো হলেও তারা সন্তুষ্ট হতে পারেনি। বিরোধীদের দাবিও তাই সরকার খারিজ করে দেয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, তারা অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে প্রস্তুত, কিন্তু তার জন্য উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দিতে হবে। রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা। কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী অধ্যক্ষ প্রতিম ভর্তৃহরি মহতাবকে চিঠি লিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে নিযুক্তির কথা জানিয়েছেন। দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল গতকাল সাংবাদিকদের একথা জানান। গত 9 জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী নেতা হিসেবে নিযুক্ত করে একটি প্রস্তাব গ্রহণ করে, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছিলেন রাহুল। অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ গতকাল শেষ হয়েছে। 5 জন বাদে সকলেই গতকাল এবং তার আগের দিন শপথ নিয়েছেন। সভার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের মধ্যে দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওম বিড়লা, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক ব্যানার্জি, সুপ্রিয়া সুলে, হেমা মালিনী এবং ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদদের বেশিরভাগই শপথ নেন বাংলায়। তৃণমূল কংগ্রেসের 26, বিজেপির 10 এবং কংগ্রেসের 1 জন সাংসদ গতকাল শপথ নিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটের আগে গতকাল নতুন দিল্লিতে বাণিজ্য ও পরিষেবা সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে 7ম দফার প্রাক বাজেট বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন, অর্থ সচিব টি.ভি. সোমানাথন, ব্যয় বিভাগ, অর্থনৈতিক বাণিজ্য ও শিল্প দপ্তরের সচিব রাও। অন্য এক বৈঠকে শ্রীমতী সীতারামন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে এবং ধীরে ধীরে 8% মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হারের লক্ষ্যে এগিয়ে চলেছে। মুম্বাইতে গতকাল বম্বে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 188তম বার্ষিক সাধারণ বৈঠকে শ্রী দাস ভাষণ দিচ্ছিলেন। আরবিআই গভর্নর বলেন, ভারতের বিকাশের ইতিহাস বরাবরই ছিল বহুমুখী এবং আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। তিনি বলেন, ভারতের উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন পরিকাঠামোগত সংস্কার, যার পুরোভাগে আছে পণ্য ও পরিষেবা কর জিএসটি। অন্য অনেক দেশের তুলনায় এখানে জিএসটি দ্রুত স্থিতিশীলতা লাভ করেছে বলে আরবিআই গভর্নর মন্তব্য করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে নদীর জল বন্টন নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাত বেঁধেছে পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে মিথ্যে দাবির অভিযোগ করে বলেছে, এ ব্যাপারে বরাবর রাজ্য সরকারকে অবহিত করা হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, 1996 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ গঙ্গার জলবন্টন চুক্তির অভ্যন্তরীণ
পর্যালোচনায় রাজ্য সরকারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করেছে তা অসত্য। গত বছর 24শে জুলাই এই সংক্রান্ত কমিটিতে অন্তর্ভুক্তির জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে মনোনীত সদস্য চাওয়া হয়। আগস্টে এই সদস্য হিসেবে রাজ্য সরকার সেচ ও জলপথ নির্দেশালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে মনোনীত করে। এবছর 5ই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের যুগ্ম সচিব আগামী 30 বছরের জন্য ফারাক্কা ব্যারেজ থেকে জলের মোট দাবির পরিমাণ জানিয়ে দেন। এর আগে এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিঠি লিখে তার আপত্তির কথা জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে গঙ্গার জল বন্টন চুক্তির পুনর্নবীকরণ ও পর্যালোচনা রাজ্যকে জানিয়েই করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তার সাম্প্রতিক ভারত সফর খুবই ফলপ্রসূ হয়েছে। ঢাকায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করতেই তাঁর এই সফর। তিস্তা নদীর প্রকল্প সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রকল্পের বাস্তবায়নে পদক্ষেপ করা হচ্ছে। এক্ষেত্রে চীন ও ভারত পৃথক প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে জনগণের জন্য যা উপযোগী সেই প্রস্তাবই গ্রহণ করা হবে। সরকারি চাকরির পরীক্ষা নিয়ে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় আজ উত্তরপ্রদেশ পাবলিক এক্সামিনেশন অর্ডিন্যান্স 2024 পাশ হয়েছে। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন সহ যেকোনো অনিয়ম প্রমাণিত হলে শাস্তির বিধান রয়েছে এই অধ্যাদেশে। পশ্চিমবঙ্গের 4টি সহ 7টি রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ভোট নেওয়া হবে 10 জুলাই, 13 জুলাই ভোট গণনা। বাকি 6টি রাজ্য হল বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের 4টি আসন হল নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। নাগাল্যান্ডের পৌর সংস্থাগুলির নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। এর আগে 2004 সালে শেষ নির্বাচন হয়েছিল। 420টি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7:30টায় ভোট নেওয়া শুরু হবে, চলবে বিকেল 4টে পর্যন্ত। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30শে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28শে জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800117800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেডি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসির বিচারকরা বলেছেন, এই দুজন ইউক্রেন সংঘর্ষের সময় বিভিন্ন যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। 2022-এর অক্টোবর থেকে 2023-এর মার্চ পর্যন্ত বিভিন্ন অসামরিক স্থল লক্ষ্য করে যে আক্রমণ চালানো হয় তাতে এই দুজন যে জড়িত ছিলেন এমন তথ্য মিলেছে বলে আদালত জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনীয়দের বিরুদ্ধে রাশিয়ার অপরাধের ন্যায় বিচারের পথ এর ফলে প্রশস্ত হল বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে রুশ নিরাপত্তা পরিষদ শোইগুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে তাৎপর্যবিহীন বলে মন্তব্য করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আফ্রিকা বরাবরই ভারতের অগ্রাধিকারের তালিকায় ছিল এবং ভবিষ্যতেও তা থাকবে। তিনি গতকাল নতুন দিল্লিতে আফ্রিকা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ভারত আফ্রিকা অংশীদারিত্বের সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10টি নীতির মাধ্যমে এই সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছেন বলেও জয়শঙ্কর উল্লেখ করেন। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। মাদকের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে 1989 সাল থেকে প্রতি বছর 26শে জুন এই দিনটি পালন করা হয়। কলকাতায় এই উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে নেশামুক্তি কেন্দ্রের সূচনা করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অর্থ তছরূপে অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়ে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। বিচারপতি সুধীর কুমার জৈনের অবকাশকালীন বেঞ্চে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়ে ইডির দায়ের করা আবেদনের গতকাল শুনানি হয়। পুনের পোর্শে দুর্ঘটনা মামলায় 18 ছুঁই কিশোরকে অবিলম্বে মুক্তি দিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। গত 19 মে গভীর রাতে বেপরোয়া গতিতে বিলাসবহুল গাড়ির ধাক্কায় 24 বছর বয়সী 2 সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাণ হারালে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চালকের আসনে ছিল ওই কিশোর। বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপান্ডের বেঞ্চ তার মুক্তির নির্দেশ দিয়ে বলেছেন, জুভেনাইল জাস্টিস অ্যাক্টের লক্ষ্য হল নাবালককে প্রাপ্তবয়স্কের থেকে আলাদাভাবে দেখা, তা সেই অপরাধ যতই গুরুতর হোক না কেন। ভারতীয় বায়ুসেনা নতুন দিল্লির এয়ারফোর্স অডিটোরিয়ামে যুদ্ধ ও আকাশপথে কৌশলগত কর্মসূচি নিয়ে এক সেমিনারের আয়োজন করে। ওয়ারফেয়ার অ্যান্ড এয়ারোস্পেস স্ট্র্যাটেজি প্রোগ্রাম বা WASP শীর্ষক এই আলোচনার মূল বিষয় ছিল ভারতের কৌশলগত সংস্কৃতি এবং সমসাময়িক কালে জাতীয় নিরাপত্তা।
বিডব্লিউএফ ইউএস ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা ও সাই প্রতীক কে জুটি 21-14, 21-12 ব্যবধানে আয়ারল্যান্ডের স্কট গিল্ডিয়া ও পল রেনল্ডসকে হারিয়ে দিয়েছেন। মহিলাদের ডাবলসে আজ রাউন্ড অফ 16-এ ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ চীনা তাইপেইয়ের পিসি ও ই হাংয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে ভারতের খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে আজ নির্বাচন। স্বাধীনতার পর প্রথম এই পদে নির্বাচন হতে চলেছে। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী জোটের প্রার্থী কে সুরেশ। খবর শেষ হলো।